ক্লাস 8-এর পরীক্ষাতে ও ক্যাপ্টেন এই কবিতাটা আছে। কবিতাটা প্রথমে আমি পড়ে শোনাই, ঠিক আছে? ও ক্যাপ্টেন, our fearful trip is done. The ship has withered every rack. The prize we sought is won. The port is near, the bells I hear. The people are exulting, while follow eyes the steady kneel, the vessel green and daring. But O heart, O bleeding drops of red, where on the deck my captain lies, fallen cold and dead. এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। এবার প্রত্যেকটা কবিতা লেখার যে সময় থাকে সেই সময়টা কিন্তু সেইখানকার সোসাইটিকে পোর্ট্রে করে। এই ও ক্যাপ্টেন যে পোয়েমটা লেখা হয়েছে সেই পোয়েমটা লেখা হয়েছিল এলিজি ফর্মে। এবার এলিজি ফর্ম হচ্ছে কি, প্রত্যেকটা পোয়েমের এক একটা ন্যারেশন থাকে, এক একটা ন্যারেটিভ টেকনিক থাকে। এই যে পোয়েমটা লেখা হয়েছে ওয়াল্ট হোয়াইটম্যানের দ্বারা, এইটা লেখা হয়েছিল 1865 হচ্ছে আমেরিকার হিস্ট্রিতে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা ফেজ। কারণ কিছুদিন আগে একটা পোয়েম আমি পড়িয়েছিলাম, অ্যাজ আই গ্রিউ ওল্ডার, সেটাতেও কিন্তু আমেরিকার একটা প্লট ছিল, সোসাইটির যে প্লট। সেখানে কি বলা হয়েছিল যে ওখানকার যে ব্ল্যাকিশ আফ্রিকান আমেরিকান যারা আছে তাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে কোনো রাইটস দেওয়া হতো না। এইটার ওপরেই বেস করে সে কবিতা লেখা ছিল। এই কবিতাটাও কিন্তু সেই যে টার্বুলেন্স যেটা ছিল, সোশ্যাল টার্বুলেন্স, তখনকার দিনে একটা চল ছিল আমেরিকায় যে মানুষকে খুব সহজে বেচা কেনা করা যেত। সে মানুষকে যে বেচছে, সে কিনছে, তাদেরই দাম আনাগোনা করা হতো, কিন্তু যে মানুষটাকে বেচা হচ্ছে তার ইমোশনসের কোনো দাম থাকতো না এবং সারা জীবন তাকে দাসত্ব গ্রহণ করে থাকতে হতো। কিন্তু যখন এব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট, যখন পাওয়ারে এলেন, তখন কি হলো, তখন এই যে নিয়মগুলো ভাঙতে শুরু করলো। ভাঙা মানে কি, তখন উনি নিয়ম আনলেন যে প্রতিটি নাগরিক এখানে সমান, দে আর অল ইকুয়াল ইন দি আইজ অফ ল। সেজন্য সেখানে তখন সিভিল ওয়ার হলো। সিভিল ওয়ার হয়েছিল হচ্ছে 1861 থেকে 1865, মানে হচ্ছে 61, 62, 63, 64, 65, 5 বছর ধরে এই ওয়ারটা চলেছিল। কাদের মধ্যে চলেছিল? এটা হচ্ছে তোমার চলেছিল হচ্ছে নর্দার্ন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড সাউদার্ন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দুজনের মধ্যে ছিল। আর কি বিষয় ছিল, কিছুজন বলছিল যে এইটা খুব ভালো ল, আর কিছুজন এরকম ছিল যারা এই সার্ভেন্ট করে রাখা, মানুষকে দাস করে রাখাটার তাদের স্বভাবে ছিল। তারা মনে করেছিল এটা আমরা বেশ পোর্ট্রে করতে পারবো, আমাদের একটা জোর থাকবে সমাজে। এই দুটো যে মানসিকতার দ্বন্দ্বতেই কিন্তু সিভিল ওয়ারটা হয়েছিল। অবশেষে সিভিল ওয়ারটা জেতার পর 1865-এ যখন ওয়ারটা জিতলো, তখনই কিছু মাস পরে কিংবা 6-7 দিন আগে, এরকম আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক মনে নেই এখন, তখন এব্রাহাম লিঙ্কনকে গুলি করা হয়েছিল। এব্রাহাম লিঙ্কন সেজন্য মারা গেলেন, সেই গুলিতে আহত হয়ে তিনি মারা গেলেন। এই যে কবিতাটা যখন লিখেছে, তখন যিনি লিখেছেন ওয়াল্ট হোয়াইটম্যান, সে কিন্তু এব্রাহাম লিঙ্কনের কাজের প্রশংসা করেছিল এবং সে এই যে পোয়েমটা, তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে।
এইবার প্রশ্ন হচ্ছে এটার কবিতাটার টেকনিক। প্রত্যেকটার একটা ন্যারেটিভ টেকনিক থাকে যে কোনো জিনিসের, যেটা আমরা মানে যে কোনো লিটারেরি টার্মসকে তোরা লিখে তুলে ধর, সেখানে কিন্তু একটা লিটারেরি টার্মস থাকে, কিছু পার্সনিফিকেশনস থাকে, কিছু এই যে কবিতাটা, এই কবিতার কিন্তু একটা এলিজি পোয়েম বলা হয়। এলিজি পোয়েম এই কারণে বলা হচ্ছে কারণ এই যে পোয়েমটা, এটা যিনি মারা গেছেন এব্রাহাম লিঙ্কনকে উদ্দেশ্য করে তাকে সম্মান জানিয়ে এই পোয়েমটা লেখা হচ্ছে, এবং সেই জন্য আমি এটা বলতে পারি যে সম্মান জানিয়ে যখন এই পোয়েমটা কাউকে লেখা হয়, যিনি চলে গেছেন, যিনি গত, তার কাজেরকে যে সম্মান জানিয়ে যে পোয়েমটা লেখা হয়, সেটাকে মোরাললেস এলিজি বলা হয়। এবার এই জিনিসটা আমি বলে রাখলাম এই কারণে, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে লাগবে না, এটা শুধু তোমাদেরকে এই জন্য বলা যাতে তোমরা পোয়েমটাকে খুব ভালো মতন বুঝতে পারো। প্রত্যেকটা পোয়েম, একটা নাটক, একটা লিটারেরি টার্মস, তখনকার হিস্ট্রি, সেই যে সময় লেখা হয়েছে সেই সময়ের হিস্ট্রিটাকে রিভিল করে। যেরকম আমরা যখন হিস্ট্রি যখন পড়েছি, যখন 1857-এর যখন হিস্ট্রিটা আমরা পড়ছিলাম, তখন কিন্তু আমরা দীনবন্ধুর নীল দর্পণের কথাটা মেনশনড পাই। সেখানেও কিন্তু আমরা নীলদর্পণ যদি কোনোদিন পড়তে সুযোগ পাস, তখন কিন্তু দেখবি ওখানকার দুর্দশার কথা, ওই যে সময়টা কীরকম, মানে মানুষরা কীরকমভাবে ছিল, কীভাবে তাদেরকে অত্যাচার করা হতো, সেই জিনিসগুলো তোমরা ভালো মতন জানতে পারবে। সেরকমই প্রত্যেকটা পোয়েম, নাটক, এই যে জিনিসগুলো, এগুলোতে আমরা সেই তখনকার সোসাইটিকে আবার রিকনস্ট্রাক্ট করা যেতে পারে। এবার পোয়েমটা হচ্ছে ও ক্যাপ্টেন ও ক্যাপ্টেন। এখানে এইটা বলা যাচ্ছে ও ক্যাপ্টেন কাকে বলা হচ্ছে? ও ক্যাপ্টেন বলা হচ্ছে এব্রাহাম লিঙ্কনকে। আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। সে যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছিল যে আমরা সবাই সমান, সেই ট্রিপটা, সেই যে যাত্রা, সেই যাত্রাটাকে আমরা কভার করতে পেরেছি। আওয়ার শিপ হ্যাজ উইদার্ড এভরি র্যাক। আমাদের এই যে শিপ, এই যে যুদ্ধের যে তারা যে এটাকে ওরা যে যুদ্ধ করছিল নর্দার্ন ইউনাইটেড স্টেটসটাকে, ওরা এই জাহাজটাকে পার্সনিফিকেশন করছে, তার সঙ্গে একটা সাদৃশ্য রাখছে। আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, রোড উইদার্ড এভরি র্যাক, অনেক বাধা দিয়ে গেছে, কিন্তু আমরা সেটাকে জিততে পেরেছি। আওয়ার পোর্ট ইজ নিয়ার। আমাদের যে যুদ্ধ করার পরে আমরা যে সবাই মিলে যে এনজয় করব সেই পোর্টে নেমে, সেটা খুব তাড়াতাড়ি। দ্য বেলস আই হিয়ার। আমি কিন্তু মানে শুনতে পাচ্ছি, জয়ধ্বনি শুনতে পাচ্ছি। দ্য পিপল আর এক্সাল্টিং। মানে খুব আনন্দে তারা চেঁচাচ্ছে, তারা খুব তাদের নিজেদের যে সুখটাকে প্রকাশ করছে। while fellow eyes the steady kneel, the vessels gleam and daring। কি বলা হচ্ছে? এই যে গ্রিম হচ্ছে, এখানে গ্রিম, GRIM, গ্রিম মানে ক্লান্ত, ভেসেল মানে কি, প্রত্যেকটা জাহাজে দেখবি বড় বড় মাস্তুল থাকে জাহাজের ডেকে, ওই মাস্তুলের গুলো এত যুদ্ধ, এত কিছু সহ্য করার পরে তারা খুব ক্লান্ত। কিন্তু ডেয়ারিং হচ্ছে, ডেয়ারিং, এই যে DARING, ডেয়ারিং কথাটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় জাহাজের জলের দিকে আর একটা দাঁড় থাকে, সেটা কি করে, সেটাকে তারা শিপটাকে সাপোর্ট করে আর শিপটাকে ঠিক করে রাখে, তার ব্যালেন্সটাকে ঠিক করে রাখে। বাহাদুর, সেটাকে বাহাদুর বলা হচ্ছে, ডেয়ারিং। তারপরে কি হচ্ছে? ও হার্ট, ও ব্লিডিং ড্রপস অফ রেড। এই যে আমরা যে যুদ্ধ জয় করেছি, তার যে রক্ত, won the death, my captain lies fallen cold and dead। এই যে যুদ্ধ জয়ের যে যুদ্ধ নায়ক, সে কি করেছে? সে জাহাজের ডেকে ঠান্ডা পড়ে আছে, তার মৃতদেহ পড়ে আছে। তারপরে ও ক্যাপ্টেন রাইজ আপ অ্যান্ড হিয়ার দ্য বেল। লেখক বলছে তুমি ওঠো, দাঁড়িয়ে দেখো, শোনো, ঘন্টা শুনতে পাচ্ছ? দ্য ফ্ল্যাগ হ্যাজ ফ্লাং, পতাকা এরকম দুলছে।
for the marble trails, the bouquets, the ribbons, the wreath, and for you the shores. তোমার এই যুদ্ধের জন্য, তুমি এই যে আমাদের যুদ্ধের নায়ক, তার জন্য এই আমরা জয় পেয়েছি, তার জন্য মানুষের এত উল্লাস, মানুষের এত আনন্দ, সেগুলো তুমি দেখো উঠে। For you they call swaying mass, their eager face turning. তাদের এই যে উৎসুক মুখ তোমার একটা ঝলক দেখার জন্য উৎসুক। ও ক্যাপ্টেন ডিয়ার ফাদার, দিস আর্ম বিনিথ ইয়োর হেড, এই যে তোমার বাহু, তোমার মাথার নিচে যেই বাহু, ইট ইজ সাম ড্রেমড দ্যাট ওয়ান ডে হ্যাভ ফলেন কোল্ড। তোমার এই যে বাহু দিয়ে তুমি যুদ্ধ করেছো, এই যে সামাজিক ইয়েটাকে দূর করার জন্য যে তুমি যুদ্ধ করেছো, এখন তারা ঠান্ডা, এখন সে মৃত, তার শুধু শুধু নশ্বর শরীরটা আছে, আর তার মধ্যে প্রাণ নেই। যেটা দিয়ে, যে প্রাণের শক্তি দিয়ে তুমি এই যুদ্ধটা জয় করেছো, সেই প্রাণটা এখন নেই। মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, আমার এই যে নায়ক, সে এখন উত্তর দিচ্ছে না। হিজ লিপস আর পেল অ্যান্ড স্টেল, পেল অ্যান্ড স্টেল, এই যে পেল অ্যান্ড স্টিল, পেল কখন হয়? যখন মানুষ মারা যায়, তখন তার বডি ফ্যাকাশে হয়ে যায়, আর স্টিল মানে হচ্ছে সে নড়ছে না। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, বাবা বলে তাকে সম্বোধন করছে। যেমন বাবা আমাদেরকে কি আগলে রাখে, কোনো বিপদ হোক আপদ হোক সেখানে আমাদেরকে আগলে রাখে। কোনো রকম ভুল স্টেপ নেওয়ার আগে তিনি আমাদেরকে বলেন যে এটা ভুল হচ্ছে, এটাকে এইভাবে করো, সেটাকে। সেখানে এই যে আমাদের যে দেশনায়ক, যে প্রেসিডেন্ট, সে তো বাবা হিসেবে একটা জাতিকে বাঁচিয়ে রাখছে, সেই রকম। হি হ্যাড নো পালস, তার এই যে স্পন্দন, সেই স্পন্দনও নেই, আর তার সেই মনের জোর এখন আর নেই। দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড, এই যে আমাদের যে মাতৃভূমি, সেটা এখন অনেক সেফ, যেখানে আমরা চারিপাশে সবাই সমান। অ্যান্ড সাউন্ড, দ্য ভয়েজ হ্যাজ ক্লোজড অ্যান্ড ডান, ভয়েজ মানে হচ্ছে ভ্রমণ, ভয়েজ হ্যাজ ক্লোজড, আমরা এখন এই যে যাত্রা করেছিলাম, সেই যাত্রা এখন শেষের দিকে এসেছে। ফ্রম ফিয়ারফুল ট্রিপ টু ভিক্টরশিপ, যখন আমরা যুদ্ধ শুরু করেছিলাম, তখন আমাদের মনের মধ্যে একটা ভয় ছিল, সাহস ছিল, কিন্তু একটা ভয়ও ছিল যে আমরা আদৌ জিততে পারবো কি পারবো না। যে ফিয়ারফুল ট্রিপ কথাটাকে আমরা যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভিক্টরশিপ comes with an object won, exalt the shores and ring a bell, but I with mournful tread walk the deck, my captain lies fallen, cold and dead. কিন্তু আমার আজকে কিচ্ছু করার নেই, আজকে আমরা একটা নতুন সূর্য দেখতে পেয়েছি, একটা নতুন সমাজের একটা শুরু হচ্ছে। কিন্তু সেখানে যে এই কাণ্ডারি, যে এই যুদ্ধের কাণ্ডারি, যে এই নতুন সমাজের কাণ্ডারি, তাকেই আজকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু সে আমাদের এই সমাজটাকে, দেশটাকে বাবার মতন হাগলে আমাদেরকে এক নতুন পথে নিয়ে এসেছে। কিন্তু তাকে এই সম্মানটা যে দেবে, সেই সম্মানের জন্য সবাই উৎসুক, কিন্তু আজ সেই যুদ্ধে ক্লান্ত হয়ে তার নিজের দেহটাকে এখন সে ছেড়ে দিয়েছে। এইটা নিয়েই হচ্ছে পুরো পোয়েমটা। এই পোয়েমটা যদি দুবার তিনবার পড়িস, তারপরে দেখবি পোয়েমটা খুব সুন্দরভাবে তোরা বুঝতে পেরে যাবি। মর্নফুল থ্রেড, এখানে যে মর্নফুল লাস্টের যে প্যারাটা আছে, মর্নফুল থ্রেড, দুঃখের সাথে হাঁটা। আমি এখন জানি যে আমার যে নায়ক, আমার যে যুদ্ধের নায়ক, সে মারা গেছে, তাকে ছেড়ে আমাকে এখন একাই নিজের পথে যেতে হবে, এই নতুন সমাজটাকে আরও নিজের মতন করে সাজাতে হবে। সে সূত্রপাতটা করে দিয়েছে, কিন্তু তারপরের যে কাজগুলো, সেগুলো আমাদেরকেই করতে হবে। এই যে দুঃখের সাথে হাঁটা, এটা মর্নফুল থ্রেড, ওয়াক দ্য ডেক। ওয়াক মানে ওয়াক হচ্ছে কি, আমাকে হাঁটতে হবে। আমি জানি আমার দেশনায়ক আমার কাছে নেই, কিন্তু তাও আমাকে বাঁচতে হবে, সমাজকে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন, এভাবেই আমাদের জীবন চলে। এই যে পোয়েমটা লেখা হয়েছে, এই পোয়েমটাকে পুরোপুরি রেসপেক্ট দেওয়া হয়েছে হলো তোর 16th যে আমেরিকান প্রেসিডেন্ট ছিল এব্রাহাম লিঙ্কন, ওনাকে এই ট্রিবিউটটা দিয়েই এই পোয়েমটা লেখা হয়েছে।